এখন আমরা দেখবো কগনিটিভ ডিসঅর্ডার কাকে বলে। কগনিটিভ ডিসঅর্ডার হচ্ছে একটা গ্রুপ অফ কন্ডিশন, যেটা হচ্ছে মেন্টাল হতে পারে কিংবা নিউরোলজিক্যালও হতে পারে। আর এটা এফেক্ট করে মানুষের মেন্টাল বিভিন্ন এবিলিটি গুলো। সেই এবিলিটি গুলো কিরকম, ধরো মেমোরির ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেললো, কিংবা থিঙ্কিং, রিজনিং, লার্নিং, ল্যাঙ্গুয়েজ, অ্যাটেনশন, তারপর ডিসিশন মেকিং, পারসেপশন, এই সমস্ত ক্ষেত্রে যদি পার্সনের মেন্টাল এবিলিটি এফেক্ট করে, তাহলে সেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডিসঅর্ডার। আর এই ডিসঅর্ডারটা টেম্পোরারিও হতে পারে, আবার পার্মানেন্টও হতে পারে। সেটা কোন কারণে এই ডিসঅর্ডারটা হয়েছে তার উপর বেস করে কিন্তু এটা টেম্পোরারি হবে না পার্মানেন্ট হবে সেটা নির্ভর করছে। আর এই কগনিটিভ ডিসঅর্ডারটা কারো কারো ক্ষেত্রে হয়তো স্লোলি হয়, আবার কখনো কখনো এটা সাডেনলিও হয়। সেটা ধরো কোনো ইনজুরি হলো বা ইলনেস হলো, তার পরপরই এটা সাডেনলিও গ্রো করতে পারে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে ব্রেন। ব্রেন হচ্ছে আমাদের সমস্ত থট কিংবা মেমোরি বা ইমোশন বা অ্যাকশন এগুলো কন্ট্রোল করে। এবার যদি ব্রেনের সমস্যা হয় বা কোনোভাবে যদি ব্রেন ইনফেক্টেড হয় বা ড্যামেজ হয় বা কোনো ডিজিজ হয় বা ইনজুরি হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে ব্রেনের সেই থট বা মেমোরি বা ইমোশন এগুলো কন্ট্রোল করার ক্ষমতা কমে যাবে এবং এই কগনিটিভ ডিসঅর্ডারের দিকে বেশি চলে যাবে। এবার দেখি যে এই ব্রেনের যে ফাংশন, মানে কগনিশনের ক্ষেত্রে যে ব্রেনের ফাংশন সেটা দেখবো। দেখো, ব্রেনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা ফাংশন প্লে করে। যেমন দেখো, প্রথমটাই বলছে যে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব কি করে, দেখো এখানে যে ছবিটা আছে তার মধ্যে দেখো ফ্রন্টাল লোবটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কি করে, মানে মানুষের প্ল্যানিং করতে সাহায্য করে, ডিসিশন মেকিং, পার্সোনালিটি, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং বা জাজমেন্টের ক্ষেত্রে এটা বেশি হেল্প করে। আর তারপরে দেখো যেটা বলছে টেম্পোরাল লোব। দেখো এই ছবিতে দেখা যাচ্ছে এই যে জায়গাটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব। এই টেম্পোরাল লোবে এটা হচ্ছে মানুষের মেমোরি, তারপরে হচ্ছে হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই সমস্ত গুলোকে নিয়ন্ত্রণ করে। আর প্যারাইটাল লোব, যেটা প্যারাইটাল লোবটা দেখো এই জায়গাটা, এই যে প্যারাইটাল লোবটা কি করে, সেন্সরি ইনফরমেশন গুলোকে ধরে রাখে, তারপরে কি স্পেশাল অ্যাওয়ারনেস ক্ষেত্রে কাজে লাগে, আর হচ্ছে রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগে। তাহলে দেখছো যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের জন্য, মানে কগনিটিভ মানে ফাংশনিং এর জন্য আলাদা আলাদা ব্রেনের পার্ট কিন্তু কাজ করছে। এবার দেখো যে অক্সিপিটাল লোব, মানে এই যে এই অংশটা হচ্ছে ভিশনের ক্ষেত্রে কাজে লাগে। তারপরে দেখো হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাসটা এখানে মার্ক করা নেই, তবে আমি দেখাচ্ছি। এই যে হিপোক্যাম্পাস হচ্ছে এই জায়গাটা থাকে। এই হিপোক্যাম্পাসটা কি করে, ফরমেশন অফ নিউ মেমোরি, মানে নতুন নতুন যে মেমোরি, সেই মেমোরিটা তৈরি করার জন্য কিন্তু এই হিপোক্যাম্পাসটা বেশি কাজ করে। তারপরে হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামটা কোথায়, এই যে এই জায়গাটা। এই সেরিবেলাম কি করে, যে দেখে যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এছাড়া কোঅর্ডিনেশন বা মোটর যে লার্নিং, মানে সাইকোমোটর যে সমস্ত লার্নিং গুলো হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার দেখি যে কগনিটিভ ডিসঅর্ডারটা কি কারণে হচ্ছে, মানে কি কারণগুলো ঘটলে কগনিটিভ ডিসঅর্ডার হয়। সেটা হচ্ছে দেখো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, মানে সেই ডিজিজ গুলো কি কি, যেমন ধরো অ্যালজাইমার ডিজিজ হলো, কিংবা পার্কিনসন ডিজিজ বা হান্টিংটনস ডিজিজ। এই ডিজিজ গুলো যদি হয়, তাহলে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ গুলোর জন্য কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। তাছাড়া ধরো এই যে একটু আগে দেখলাম যে ব্রেনের বিভিন্ন অংশ, ব্রেনের বিভিন্ন অংশ হচ্ছে এই কগনিশনের ক্ষেত্রে আলাদা আলাদা কাজ করে। সেই যদি ব্রেনের কোনো ইনজুরি হয়, ধরো কোনো রোড অ্যাক্সিডেন্ট হলো, কিংবা কোনোভাবে পড়ে গিয়ে ব্রেনে ইনজুরি হলো, কিংবা স্পোর্টস মানে খেলার ক্ষেত্রে যদি ইনজুরি হয়, তারপরে ধরো কোনো ভায়োলেন্স এর ক্ষেত্রে যদি ইনজুরি হয়, তাহলে কিন্তু এই কগনিটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। তারপরে ধরো কারোর স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। তারপরে ধরো ব্রেনের ইনফেকশন, সেটা হচ্ছে যেমন মেনিনজাইটিস কিংবা এনসেফালাইটিস, এগুলো যদি হয় তাহলে কিন্তু এই কগনিটিভ ডিসঅর্ডারটা হয়। তারপরে ধরো ভিটামিনের বিভিন্ন ডেফিসিয়েন্সি, সেটা যদি ভিটামিন বি 12 হয় কিংবা ফোলেট হয়, এগুলো যদি কম থাকে তাহলেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডার, মানে পড়ে সেগুলো মনে রাখতে পারছে না, বা কগনিটিভ যে সমস্ত এবিলিটি গুলো আমরা দেখলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু করতে পারে না। তারপরে কি সাবস্টেন্স অ্যাবিউজ, মানে যদি যদি কোনো ড্রাগে আসক্তি হয়, যেমন ধরো অ্যালকোহলে আসক্তি হলো, কিংবা ইললিগাল কোনো ড্রাগ, কিংবা কোনো মেডিকেশনের জন্য কিন্তু অনেক সময় ব্রেন থেকে মানুষ থিঙ্কিং করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলে। তারপরে দেখো, তারপরে বলছে মেন্টাল যদি কোনো হেলথের ডিসঅর্ডার হয়, কেউ যদি প্রচুর পরিমাণে ডিপ্রেস থাকে, কারো যদি অ্যাংজাইটি থাকে কিংবা সিজোফ্রেনিয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। এছাড়া আরেকটা যেটা কজ, এটা যদিও মাইল্ড, তবুও একটা কজের মধ্যে ধরা হয়, সেটা হচ্ছে এজিং এর জন্য। মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মানে চিন্তা করার ক্ষমতাটা একটু কমে যায়। এটা কিন্তু মানে পুরোপুরিভাবে প্রুভ না, কিন্তু এটা মনে করা হয়।
এবার দেখি যে কগনিটিভ ডিসঅর্ডার কত ধরনের হয়। দেখো প্রথমে বললাম যে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজে কি হয়, এটাতে মেমোরি ধীরে ধীরে কমে যায়, কনফিউশন হয়, তারপরে ধরো কোনো মানুষকে চিনতে অসুবিধা হয়, কিংবা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, কিংবা পার্সোনালিটি টাইপ চেঞ্জ হয়ে যায় এই অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে। তারপর দেখো ডিমেনশিয়াতে কি হয়, ডিমেনশিয়ার ক্ষেত্রে মেমোরি লস হয়, পুয়ার জাজমেন্ট ক্ষমতা হয়, তারপরে ধরো কথা বলার ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করে, তারপরে কনফিউশন হয় যে কোনো জিনিসে, তারপর মুড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। দেখো এই যে যে বিষয়গুলো, আমাদের অনেক সময় মুড চেঞ্জ হয়, কিন্তু আমরা কিন্তু তাকে ডিমেনশিয়া বলবো না। ডিমেনশিয়া কখন হবে, যখন সেই মুড চেঞ্জটা এক্সেসিভ হয়ে যাবে, যেটা নর্মালের থেকে বেশি হয়ে যাবে, তখনই কিন্তু ডিসঅর্ডার গুলোকে বলা হবে। তাছাড়া কিন্তু অনেক সময় এরকম পুয়ার জাজমেন্ট কারোর হতেই পারে, তার মানে যে তার ডিমেনশিয়া আছে এরকম না। যখন সেটা নর্মাল লেভেল থেকে বেশি হয়ে যায়, তখনই সেটাকে আমরা ডিমেনশিয়ার পর্যায়ে নিতে পারি। তারপর দেখো মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। আবার অনেক অনেক সময় কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, যেটা বললাম অল্প অল্প ক্ষেত্রেও কিন্তু কগনিটিভ সমস্যা হলেও কিন্তু মানে কগনিটিভ ডিসঅর্ডারের দিকে বেশি চলে যায়। তারপর হচ্ছে ডেলিরিয়াম। ডেলিরিয়াম কি, যদি কোনো ইনফেকশন হয় বা সার্জারি হয়, বা কোনো ওষুধের কোনো প্রভাবে হয়, কিংবা কোনো মানে হঠাৎ জ্বরের পরেও কিন্তু এই কগনিটিভ ডিসঅর্ডারটা হতে পারে। তারপরে দেখো পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া। সেটা কি, সেটা হচ্ছে মেমোরির প্রবলেম হয়, আর এক্ষেত্রে কি হয়, মানে থিঙ্কিং যে প্রসেসটা সেটা খুবই ধীর গতিতে হয়। এছাড়া তার মধ্যে অনেক হ্যালুসিনেশন ঘটে, আর কি রিডিউসড অ্যাটেনশন, মানে অ্যাটেনশন বেশি একটা দিতে পারে না কোনো কিছুর ক্ষেত্রে। তারপরে আরেক ধরনের যেটা কগনিটিভ ডিসঅর্ডার আছে, সেটা হচ্ছে হান্টিংটন ডিজিজ, যেটা একটু আগে দেখলাম। সেটা হচ্ছে কি মুভমেন্ট প্রবলেম হয়, এবং মেমোরি আস্তে আস্তে ডিক্লাইন করে, এবং পার্সোনালিটি অনেকটাই চেঞ্জ হয়ে যায়, এবং যে কোনো জিনিসের প্রতি কনসেন্ট্রেশন দিতে সমস্যা হয়। আরেকটা হচ্ছে দেখো ট্রমেটিক ব্রেন ইনজুরি, যেটাকে টিবিআই বলা হয় শর্ট ফর্মে। এটার মানে হচ্ছে মেমোরি সমস্যা, অ্যাটেনশনের সমস্যা, লার্নিং এর সমস্যা, এবং ইমোশনাল বিভিন্ন জিনিসকে রেগুলেট করতেও কিন্তু এদের সমস্যা হয়। তাহলে আমরা কতগুলো কগনিটিভ ডিসঅর্ডার পেলাম। একটা হচ্ছে ধরো অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া, মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ডেলিরিয়াম, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া, হান্টিংটনস ডিজিজ, আর ট্রমেটিক ব্রেন ইনজুরি। এবার দেখি যে কগনিটিভ ডিসঅর্ডার যাদের আছে, তাদের আমরা চিনবো কি করে, কি 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 চিহ্ন তাদের মধ্যে দেখলে বোঝা যাবে যে তার মধ্যে কগনিটিভ ডিসঅর্ডার আছে। দেখো প্রথমে যদি আমরা দেখি যে মেমোরি সিমটম, সেগুলোর ক্ষেত্রে কি হবে, যে ফরগেট করে ফেলবে, যে কোনো রিসেন্ট কোনো ইভেন্ট সেগুলোই ভুলে যাচ্ছে। তারপরে ধরো মিসপ্লেস করছে, যে কোনো আইটেম রাখতে গিয়ে এদিক ওদিক রেখে ফেলছে, কিংবা একই কোশ্চেন বারে 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 করছে, কিংবা নাম তাড়াতাড়ি করে ভুলে যাচ্ছে, মানে যে কোনো জিনিস শিখছে আর ভুলে যাচ্ছে। এইরকম যদি ব্যাপারগুলো হয়, যদি অতিরিক্ত পরিমাণে হয়, তাহলে এই মেমোরি সিমটম গুলো দেখে বোঝা যাবে যে কারোর মধ্যে কগনিটিভ ডিসঅর্ডার রয়েছে। তারপরে দেখো থিঙ্কিং প্রবলেমস যদি হয়, যদি কোনো একটা প্রবলেম সলভিং করতে দেয়, কিন্তু সেক্ষেত্রে তার ডিফিকাল্টি আসছে, কিংবা তার পুয়ার জাজমেন্ট হচ্ছে, কিংবা স্লো তারা ভাবছে। বারে বারেই বলছে যে অল্প অল্প ক্ষেত্রে কিন্তু এটা সবারই হয়, কিন্তু এটা যদি এক্সেসিভ হয়, তখনই কিন্তু কগনিটিভ ডিসঅর্ডার বলা হবে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, যে নতুন নতুন ওয়ার্ড খুঁজে পায় না, যে কোনো কিছু সে মনের ভাব প্রকাশ করবে কিন্তু করতে পারছে না, অনেক দেরি হচ্ছে, বা তার অনেক কঠিন মনে হচ্ছে, সে ক্ষেত্রে কিন্তু তার কগনিটিভ ডিসঅর্ডারটা হচ্ছে। তারপর কি ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিং কনভারসেশন, মানে কোনো কেউ কিছু কথোপকথন করলো কিন্তু সে বুঝতে পারছে না, সেটাও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারের একটা সিমটম। তারপরে দেখো হচ্ছে অ্যাটেনশন প্রবলেম, যে যে কোনো জিনিসে মানে অনেকক্ষণ ধরে অ্যাটেনশন দিতে পারছে না, বা বুঝতে পারছে না, বা কনসেন্ট্রেশন করতে পারছে না, বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড হচ্ছে। এই এটার ক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারের একটা সিমটমের মধ্যে পড়ছে। তারপরে দেখো ইমোশনাল সিমটম, সেগুলো হচ্ছে যদি অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, ইরিটেবিলিটি থাকে, কিংবা মুড সুইং থাকে, যদি অতিরিক্ত পরিমাণে থাকে, তাহলে কিন্তু কগনিটিভ ডিসঅর্ডার আমরা ধরে নিতে পারি। তারপরে কি বিহেভিয়ারাল চেঞ্জ, যেমন যদি প্রচুর পরিমাণে অ্যাগ্রেশন হয়, কিংবা সোসাইটির সঙ্গে মিশতে চাইছে না, কনফিউশন হচ্ছে যে কোনো জিনিসে, তারপর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই, তাহলেও কিন্তু এটা আমরা কগনিটিভ ডিসঅর্ডারের মধ্যে ধরতে পারি। এবার দেখি যে কগনিটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর কি, মানে কোন কোন জিনিসগুলো থাকলে পরবর্তীকালে কগনিটিভ ডিসঅর্ডার হতে পারে। সেটা হচ্ছে অ্যাডভান্সড এজ, যদি বয়স বেড়ে গেলে, যেটা বললাম মানে যত বেশি বয়সের দিকে যাচ্ছে, তত কি তার মধ্যে থিঙ্কিং এবিলিটি কমে যাচ্ছে, এটা ধরে নেওয়া হয়। তারপরে কি ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারোর কগনিটিভ ডিসঅর্ডার থেকে থাকে, তাহলে কিন্তু এটা পরবর্তীকালে তাদের সন্তান সন্ততির মধ্যেও
যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তারপরে যদি তার কারোর হাই ব্লাড প্রেশার থাকে তারও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা হতে পারে। তারপরে কি ডায়াবেটিস যদি কারোর থাকে, কিংবা কেউ যদি প্রচুর পরিমাণে স্মোকিং করে, কারোর যদি ওবেসিটি থাকে, তাহলেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা হয়। আর ল্যাক অফ এক্সারসাইজের ফলেও কিন্তু জিনিস মনে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পুয়ার ডায়েট, মানে দেখা গেল ডায়েট যতটা নেওয়া দরকার, ব্যালেন্স ডায়েট যতটা নেওয়া দরকার সেটা নিচ্ছে না, তার ফলে কি হচ্ছে বিভিন্ন ডেফিসিয়েন্সির জন্য, বিভিন্ন নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এই কগনিটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। কিংবা কারো যদি ক্রনিক স্ট্রেস থাকে, মানে স্ট্রেসের থেকে সে মুক্ত হতে পারছে না, এরকম ব্যক্তিদেরও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডার হয়ে থাকে। আর যদি কেউ ধরো এক্সেসিভ অ্যালকোহল কনজাম করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রেও কগনিটিভ ডিসঅর্ডারের দিকে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। আর একটা কি দেখলাম, যেটা যে হেড যেহেতু সবকিছু কন্ট্রোল করে, সেই হেডে যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারের দিকে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। এবার দেখি যে কগনিটিভ ডিসঅর্ডারটাকে কিভাবে ট্রিট করা যেতে পারে কিংবা ম্যানেজ করা যেতে পারে। সেটা হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে মেডিকেশন, তাকে কিছু ওষুধের মাধ্যমে আমরা ঠিক করতে পারি, কিংবা কগনিটিভ রিহ্যাবিলিটেশন, মানে তার কি কি সমস্যা হচ্ছে, কোন কোন জায়গায় তার জ্ঞানের ঘাটতি রয়েছে, সেই জিনিসগুলোকে যদি বারে ঝালাই করা হয়, সেক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা অনেকটা কমে যায়। সাইকোলজিক্যাল থেরাপি, মানে তার মধ্যে যদি কোনো অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো আছে কিনা, তাহলে তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটাকে কমানো যেতে পারে। কিংবা অকুপেশনাল থেরাপি, যদি কোনো অকুপেশনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রেও যদি তার কারো স্ট্রেস থাকে, বা তার কাজগুলো হয়তো সে বুঝতে পারছে না, কোন কোন জিনিসগুলো সে বুঝতে পারছে না, সেগুলো যদি কগনিটিভ রিহ্যাবিলিটেশন দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু তার মানে কগনিটিভ ডিসঅর্ডারটা কমতে থাকে। তাছাড়া কি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু কগনিটিভ পাওয়ারটাকে বাড়ানো যেতে পারে। হেলদি ডায়েট যদি কেউ নেয়, সেক্ষেত্রেও কিন্তু কগনিটিভ ডিসঅর্ডারটা অনেকটা কমে যায়। এছাড়া সোশ্যাল এনগেজমেন্ট, মানে শুধুমাত্র তার সমস্যা নিয়ে সে নিজে যদি বসে থাকে, তাহলে কিন্তু সমস্যা বাড়তেই থাকবে। সেটা না করে তার পিয়ার গ্রুপ, তার নেইবার্স, তার এমনি সোশ্যাল বিভিন্ন এনগেজমেন্টের মাধ্যমেও কিন্তু এই কগনিটিভ ডিসঅর্ডারকে অনেকটা মানে কমিয়ে নিয়ে আসা যায়। তাহলে আজকে আমরা জানলাম যে কগনিটিভ ডিসঅর্ডার কাকে বলে, কেন কগনিটিভ ডিসঅর্ডার ঘটে থাকে, তার টাইপস গুলো কি, আর তাকে কিভাবে আমরা সেই নির্ণয় করতে পারি যে কারোর মধ্যে কগনিটিভ ডিসঅর্ডার আছে কিনা, এবং কিভাবে সেটা ট্রিটমেন্ট করা যায়, এই সব কিছু।